আচ্ছা, আমরা প্রোক্যারিওটিক সেল এখান থেকে স্টার্ট করব। এর আগের দিন আমি তোমাদেরকে প্রোক্যারিওটিক সেল এর একটা মানে ওভারভিউ দিয়েছিলাম যে হোয়াট ইজ প্রোক্যারিওটিক সেল। যে টিপিক্যালি সেই সেলগুলোকেই প্রোক্যারিওটিক সেল বলে, যাদের কি বলতো এরকম হচ্ছে তোমার সেল ওয়াল সবই আছে, সেল ওয়াল সেল মেমব্রেন সবই আছে, কিন্তু যাদের ডিএনএটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঢাকা থাকে না। এমনি অন্য প্ল্যান্ট সেল বা অ্যানিমাল সেলের কি হয়, নিউক্লিয়াস হয়, তাই না? নিউক্লিয়াস হয়, যেটার একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে ভিতরে। নিউক্লিওলাস বলে একটা জিনিস থাকে যেখানে রাইবোজোম তৈরি হয়। কিন্তু প্রোক্যারিওটস যারা হয়, ওদের মেইন যেটা জিনিস সেটা হচ্ছে ওদের এরকম নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস থাকে না। মানে ওদের যে জেনেটিক মেটেরিয়াল, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, যাই হোক না কেন, ওটা একটি ওপেন নেকেড থাকে। আর একটা জিনিস কি, যে তোমরা এরকম এই যে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে গলগি বডি, মনে আছে এগুলো টার্মগুলো? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো সবই মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। এই মেমব্রেন বাউন্ড মানে মেমব্রেন দিয়ে ঘেরা সেল অর্গানেল। এই মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল একটাও থাকে না এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে। এদের এদের স্ট্রাকচারটা একদম ওল্ড, মানে প্রিমিটিভ টাইপ। আর ওল্ড জন্যই মানে এদের ক্যারিও ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর প্রো কথাটার মানে হচ্ছে ওল্ড। তার মানে এদের ওল্ড টাইপ অফ নিউক্লিয়াস, গোটা সেলটাই অনেক পুরোনো টাইপের। হিউম্যান, প্ল্যান্টস এরা আসার আগেও, আর্থে এরা আসার আগেও এই প্রোক্যারিওটিক সেলসরা পৃথিবীতে এসেছিল। তো এখান থেকেই কিন্তু প্ল্যান্টস অ্যানিমালস এর ইভলিউশন হয়। শুরুতে কিন্তু এই ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম এগুলোই কিন্তু ওয়ার্ল্ডে মানে আর্থে ছিল, আর্থের সারফেসে ছিল। তো এরকম স্যার, এরকম এরা এখনো বেঁচে আছে? হ্যাঁ, এরা অনেক এখনো বেঁচে আছে। এখনো অনেক প্রোক্যারিওটিক অর্গানিজম দেখতে পাওয়া যায়, যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, তারপর হচ্ছে মাইকোপ্লাজমা অ্যান্ড পিপিএলও। এর আগের দিন তোমাদেরকে পিপিএলও বলেছিলাম না, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস, যেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট অর্গানিজম। এরা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম। এবার এদের কিছু কিছু ফিচার্স আছে, যেমন এক নাম্বার ফিচার, এই যে এখানে রোমান 1 দিয়ে লিখেছি আমি, এক নাম্বার ফিচার, দে আর জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি। মানে খুব তাড়াতাড়ি রিপ্রোডিউস করতে পারে এরা 1 ঘন্টার মধ্যে। যেমন ব্যাকটেরিয়ার রিপ্রোডিউস করার রেট হচ্ছে 20 মিনিটে ডবল হয়ে যায়। ধরলাম 10টা ব্যাকটেরিয়া আছে, 20 মিনিটস পরে 20টা হয়ে যাবে, যদি প্রপার ফুড পায়। আরো তারও 20 মিনিটস পরে 20 থেকে 40টা হয়ে যাবে। তো এরা খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে। কেন? কারণ এদের লাইফ স্প্যান খুবই কম হয়, কয়েক মিনিটের হয়। এই জন্য মরে যাওয়ার আগে এরা রিপ্রোডিউস করে আর একটা নতুন অর্গানিজম তৈরি করে রেখে যায়। দুই নম্বর দুই নম্বর ফিচার কি, এদের অনেক রকমের শেপ হয়, দে মে ভ্যারি গ্রেটলি ইন শেপ অ্যান্ড সাইজ। যেমন এই যে দেখো, রড শেপ রড শেপ ব্যাকটেরিয়া হতে পারে এরকম টাইপের, এগুলোকে বলে ব্যাসিলাস, রড লাইক। তারপরে হচ্ছে এইরকম গোল গোল ব্যাকটেরিয়া হতে পারে, স্ফেরিক্যাল, যেগুলোকে বলে কককাস। তারপরে এরকম কমা শেপ ব্যাকটেরিয়া হতে পারে, কমা শেপ এরকম, এগুলোকে বলা হয় ভিব্রিও। তারপরে কোনো ব্যাকটেরিয়া আবার এরকম স্পাইরালের মতো হতে পারে, এরকম স্পাইরাল ব্যাকটেরিয়া হতে পারে, যেগুলোর নাম হচ্ছে স্পিরিলা। এটা হচ্ছে 2 নম্বর ফিচার প্রোক্যারিওটিক অর্গানিজমের। 1 নম্বর, 2 নম্বর এগুলো একটু মার্কিং করে নাও ব্র্যাকেট করে করে, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি করতে। কারণ এনসিইআরটি তে গল্পের মতো করে দেওয়া আছে, তো এগুলো একটা একটা করে ছোট ছোট করে ব্র্যাকেট করে করে রাখো।
আচ্ছা, এই দুটা ক্যারেক্টারিস্টিক্স মার্ক করো। হুম। তারপরে চলে আসো হচ্ছে, এইবার দেখো প্রোক্যারিওটিক সেলের আরো অনেক ফিচার্স আছে। এই যে অল থেকে একটা ব্র্যাকেট করো, যে অল থেকে, অল prokaryotes have cell wall surrounding the cell membrane except in mycoplasma। এই যে এখানে যে যতগুলো প্রোক্যারিওটিকের এক্সাম্পল দেখলে, শুধুমাত্র মাইকোপ্লাজমা বাদ দিয়ে, পিপিএল ও বাদ দিয়ে, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এদের সবার সেল ওয়াল থাকে। কিন্তু এদের সেল ওয়ালটা প্ল্যান্টের সেল ওয়ালের মতো ওরকম কম্পোজিশন না। তোমাদেরকে প্রোক্যারিওটিক সেলের সেল ওয়ালটা কেমন হয়, যেমন ধরো এই যে প্রোক্যারিওটিক সেলের এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের ভিতরের দিকে সেল মেমব্রেন মনে করো, এটা মনে করো সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন। তো ওর বাইরের দিকে যে সেল ওয়ালটা থাকে, মন দিয়ে শুনবা, প্রোক্যারিওটিক সেলের এই সেল ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। সেল ওয়ালটা কে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এটা কি, গ্লাইকোক্যালিক্সটা কি, মেইনলি মিউকো পলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে সুগার, কার্বোহাইড্রেট, পলি মানে মেনি। তো অনেকগুলো পলিস্যাকারাইড দিয়ে তৈরি হচ্ছে এদের সেল ওয়ালটা, যেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটস এর কথা বলছি কিন্তু। এমনি প্ল্যান্ট সেলের সেল ওয়াল কি দিয়ে তৈরি অঙ্কুশ? প্ল্যান্ট সেলের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেল ওয়াল কি দিয়ে তৈরি? তুলছই না। সেল কি, সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিকের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি না, ওদের সেল ওয়াল গ্লাইকোক্যালিক্স, যেটা মিউকোপলিস্যাকারাইড, এটা দিয়ে তৈরি। এইবার দেখো, এই গ্লাইকোক্যালিক্স আবার দুই রকমের হতে পারে। গ্লাইকোক্যালিক্স আবার দুই রকমের হতে পারে। যদি গ্লাইকোক্যালিক্সটা, শুনছো তো, যদি গ্লাইকোক্যালিক্সটা খুবই থিন হয়, যদি গ্লাইকোক্যালিক্সটা খুবই থিন হয়, তাহলে ওই গ্লাইকোক্যালিক্সটাকে বলা হয় স্লাইম লেয়ার। তাহলে ওই গ্লাইকোক্যালিক্সটাকে বলে স্লাইম লেয়ার। আর যদি গ্লাইকোক্যালিক্সটা যদি খুব ঠিক হয়, গ্লাইকোক্যালিক্সটা যদি খুব ঠিক হয়, তাহলে ওটাকে বলে ক্যাপসুল। তাহলে ওটাকে বলে ক্যাপসুল। তো কোনো কোনো ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্স স্লাইম লেয়ার হিসাবে থাকে, কোনো কোনো ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্স ক্যাপসুল হিসাবে থাকে। গ্লাইকোক্যালিক্সটা যদি, কি বললাম, যদি থিন হয় তাহলে বলে স্লাইম লেয়ার, যেটা একটু ফ্লেক্সিবল হয়। আর যদি গ্লাইকোক্যালিক্সটা যদি ঠিক হয়, তাহলে বলা হয় ক্যাপসুল। এটার উপরে বেস করে গ্লাইকোক্যালিক্স দুই রকমের বললাম। না না, লেখা আছে, আমি দাগিয়ে দিচ্ছি। এটার উপরে বেস করে গ্লাইকোক্যালিক্স দুই রকমের হয়। আরো একটা জিনিস আছে যেটার উপরে বেস করে গ্লাইকোক্যালিক্স দুই রকমের হয়, দেখাচ্ছি শোনো। এখানে মন দিয়ে দেখবা, কারণ এনসিইআরটি তে সব মানে ইয়ে করে দেওয়া আছে, তো অগোছালো করে দেওয়া আছে। কোন কোন একটা প্রসেস আছে, যেই প্রসেসটার নাম হচ্ছে গ্রাম স্টেইনিং। প্রসেসটার নাম কি? গ্রাম স্টেইনিং। এই গ্রাম স্টেইনিং প্রসেসটা কে ডিসকভার করেছিল? গ্রাম ভিস বলে একজন সায়েন্টিস্ট, VIZ মেবি, যাই হোক, গ্রাম ভিস বলে একজন সায়েন্টিস্ট এটা ডিসকভার করেছিল। হ্যাঁ, গ্রাম ভিস বলে একজন সায়েন্টিস্ট এটা ডিসকভার করেছিল। তো গ্রাম স্টেইনিং কি, এখানে ব্যাকটেরিয়াকে কালার করার জন্য এক ধরনের স্টেইন ইউজ করা হয়। ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের নিচে এমনি দেখা যায় না, ব্যাকটেরিয়াকে দেখতে হলে ব্যাকটেরিয়াকে কালার করতে হবে। কালার করার প্রসেসকে স্টেইনিং বলে। যেমন তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, প্ল্যান্ট সেলকে কালার করার জন্য আয়োডিন ইউজ করা হয়, স্যাফরানিন ইউজ করা হয়, তাই না? ওরকম টাইপের গ্রাম স্টেইন বলে একটা স্টেইন পাওয়া যায়, যেটা দিয়ে ব্যাকটেরিয়াকে স্টেইন করা যায়। আর্টিফিশিয়াল, হ্যাঁ। তো যেই গ্লাইকোক্যালিক্স
গ্রাম স্টেইনিং প্রসেসে কালার হয় সেগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেই গ্লাইকোক্যালিক্স গুলোকে মনে করো গ্রাম স্টেইনিং করার পরে অ্যাসিটন দিয়ে ধুতে হয় যাতে এক্সট্রা স্টেইন গুলো ধুয়ে চলে যায়। তো যদি ধোয়ার সময় সব কালার ওয়াশ আউট হয়ে যায়, মানে গ্লাইকোক্যালিক্স যদি কালার ক্যাচ না করে, নো কালার, তাহলে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। স্যার, স্লাইম লেয়ার কি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কোনটা? স্লাইম লেয়ার দুটোই হতে পারে। স্যার, ক্যাপসুল গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? ক্যাপসুলও দুটোই হতে পারে। কথাটা হচ্ছে এটা, বুঝতে পারলে? এমন না যে স্লাইম লেয়ার থিন জন্য গ্রাম নেগেটিভ হবে, ক্যাপসুল থিক জন্য গ্রাম পজিটিভ হবে। মোট কথা, সেল ওয়াল মানে গ্লাইকোক্যালিক্স যদি এই স্টেইন করার সময় স্টেইনটাকে ক্যাচ করে, স্টেইনটাকে যদি অ্যাবজর্ব করে, ধোয়ার পরেও অ্যাসিটন দিয়ে ধোয়ার পরেও যদি স্টেইন থেকেই যায়, তাহলে বলে গ্রাম পজিটিভ। আর যদি অ্যাসিটন দিয়ে বা অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে সব কালার ধুয়ে চলে যায়, তাহলে বলে গ্রাম নেগেটিভ। সেটা স্লাইম লেয়ার গ্রাম পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ক্যাপসুল গ্রাম পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার এগুলোর বেশি ডিটেইলে আমি যাব না, যে স্লাইম লেয়ার মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে, কেন কালারটাকে ক্যাচ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে, কেন ওটা কালারটাকে ক্যাচ করে না, ওটাতে আমি যাব না। মোট কথা এখন শুধু এটাই জানো যে ব্যাকটেরিয়ার কালার হওয়া না হওয়ার উপরে আবার দুই রকমের, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। প্রসেসটার নাম হচ্ছে গ্রাম স্টেইনিং। কে ডিসকভার করেছিল? গ্রাম বিস বলে একজন সায়েন্টিস্ট। আর গ্লাইকোক্যালিক্স দুই রকমের, ওর থিকনেস অনুযায়ী, যদি থিন হয় তাহলে স্লাইম লেয়ার, যদি ঠিক হয় তাহলে ক্যাপসুল। ঠিক? তাহলে দেখো এইখানে কি লেখা আছে, যে ওই অল থেকে ব্র্যাকেট করেছো, অল থেকে ব্র্যাকেট করে দেখো লেখা আছে প্রোক্যারিওটস হ্যাভ সেল ওয়াল সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার কোনো সেল ওয়াল থাকে না, মাইকোপ্লাজমা প্রোক্যারিওটের। তা তার ভেতরে কি থাকবে? তার ভেতরে তো সাইটোপ্লাজম থাকবে। প্লাজমা মেমব্রেনের ভিতরে সাইটোপ্লাজম থাকবে, সেটা আমরা জানি। আর কি ফিচার? যে এদের নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। আমি কি বললাম? প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা নেকেড থাকে, মানে নিউক্লিয়াস দিয়ে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে না। এই ধরনের নিউক্লিয়াসকে কি বলে বলো তো? কেউ বলতে পারবা? এই ধরনের নিউক্লিয়াসকে কি বলে? নিউক্লিওয়েড বলে। প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস থাকে না, ওদের নিউক্লিওয়েড থাকে, মানে নেকেড ডিএনএ। The genetic material is basically naked, not enveloped by a nuclear membrane. আচ্ছা, অনেক সময় কি হয় যে এটা তো হচ্ছে ওদের ডিএনএ, নিউক্লিয়য়েডটা হচ্ছে ওদের ডিএনএ, প্রোক্যারিওটিক সেলের ডিএনএ। অনেক সময় কি হয় যে ওদের মেইন জেনেটিক মেটেরিয়াল ছাড়াও সাইটোপ্লাজমে এরকম কিছু গোল গোল ডিএনএও ঘুরে বেড়ায়। এরকম গোল গোল ডিএনএও ঘুরে বেড়ায়। এই গোল গোল ডিএনএ কে প্লাজমিড বলে। এই গোল গোল ডিএনএ কে কি বলে? প্লাজমিড বলে। এই প্লাজমিডের মধ্যেও কিন্তু ডিএনএ এর মধ্যে কি থাকে বলতো? ডিএনএ এর মধ্যে কি থাকে যেটা ক্যারেক্টারকে ডিফাইন করে? বলো। জিন। ডিএনএ এর মধ্যে জিন থাকে। তো এই প্লাজমিডটা হচ্ছে সার্কুলার ডিএনএ। প্লাজমিড গুলো কি বললাম? সার্কুলার ডিএনএ। তো এই সার্কুলার ডিএনএ এর মধ্যেও জিন থাকে, কিছু ক্যারেক্টার থাকে। যেমন কিরকম ক্যারেক্টার থাকে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট জিন থাকে। এটা আবার কি রকম স্যার? কি রকম জিন? ধরে নাও একটা অ্যান্টিবায়োটিকের নাম দিচ্ছি টেট্রাসাইক্লিন। একটা অ্যান্টিবায়োটিকের নাম বললাম কি? টেট্রাসাইক্লিন। তো যদি এই অ্যান্টিবায়োটিক জিনটা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে প্লাজমিডের মধ্যে, তাহলে টেট্রাসাইক্লিন দিলেও এই ব্যাকটেরিয়াটা মরবে না। টেট্রাসাইক্লিন কি? একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি করে? বায়ো মানে কি? লাইফ। অ্যান্টি মানে কি? অপোজিট অফ লাইফ। তার মানে কি লাইফকে মেরে ফেলে।
তো ব্যাকটেরিয়া একটা লিভিং অর্গানিজম, তো অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়াকে মারা যায়। কিন্তু প্লাজমিডের মধ্যে যদি এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, তাহলে ওরা এমন একটা প্রোটিন তৈরি করে যার জন্য টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দিয়েও এই ব্যাকটেরিয়াটাকে মারা যাবে না। আরো একটা অ্যান্টিবায়োটিক আছে যেটার নাম হচ্ছে অ্যাম্পিসিলিন। এটার নাম কি বললাম? অ্যাম্পিসিলিন। যদি এর মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন থাকে এদের প্লাজমিডে, তাহলে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক দিলেও এই ব্যাকটেরিয়াটাকে মারা যাবে না। এরকম প্লাজমিড কিন্তু এদের, তো এদের নর্মাল যে মেইন ডিএনএ, নিউক্লিওয়েডের যে ডিএনএ, ওটা ছাড়াও এরকম সার্কুলার কিছু ডিএনএ সাইটোপ্লাজমে ভেসে বেড়ায়। কয়টা থাকে স্যার? 1টা থেকে 10টা থাকতে পারে। এই সার্কুলার ডিএনএ কে প্লাজমিড বলে। প্লাজমিড গুলো জিন মানে ক্যারেক্টার ক্যারি করে। কিরকম ক্যারেক্টার? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্যারেক্টার ক্যারি করে। স্যার কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ধরে নাও টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক, সরি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে কিন্তু অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নাই, তাহলে বলো তো টেট্রাসাইক্লিন দিয়ে ওই ব্যাকটেরিয়াটা মরবে কি মরবে না? আমি বললাম টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, অ্যান্টিবায়োটিক অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নাই, তাহলে টেট্রাসাইক্লিন দিলে মরবে কি মরবে না? বুঝতে পারছো না? বুঝলা না? টেট্রাসাইক্লিনটাকে কাটলাম না, মানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, তাহলে টেট্রাসাইক্লিন দিলে মরবে কি মরবে না? কোনো কনফিউশন ছাড়া বলো। হ্যাঁ, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, মানে টেট্রাসাইক্লিনকে আটকানোর মতো যে জিনটা, ওটার জিনটা আছে কিন্তু অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, তাহলে টেট্রাসাইক্লিন দিলে মরবে কি মরবে না? মরবে না। কিন্তু অ্যাম্পিসিলিন দিলে মরে যাবে। বুঝতে পারলাম? আবার যদি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে কিন্তু টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন নেই, তাহলে বলো তো কোন অ্যান্টিবায়োটিক দিলে মরে যাবে? অ্যাম্পিসিলিন দিলে মরবে না টেট্রাসাইক্লিন দিলে মরে যাবে? টেট্রাসাইক্লিন দিয়ে মরবে, দিলে মরে যাবে, কারণ টেট্রাসাইক্লিন কে রেজিস্ট করার জিনটা নেই। এবার বুঝলা? তো এরকম প্লাজমিডের মধ্যে দেখো লেখা আছে যে ইন addition to the genomic DNA, single chromosome circular DNA, many bacteria have smaller circular DNA outside genomic DNA. These smaller DNA are called plasmid. The plasmid DNA confers certain unique phenotypic character to such bacteria. One such character is resistant to antibiotics. এমনি এমনি বললাম না, সব আছে যা বললাম। অ্যান্টিবায়োটিক গুলোর নামও আমি বলে দিলাম, টেট্রাসাইক্লিন আর অ্যাম্পিসিলিন ক্লাস 12 এ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারে এই জিনিসগুলো। না এখন শুধু প্লাজমিড বলে একটা যে জিনিস থাকে ওটাই শুধু মনে রাখতে হবে। আর প্লাজমিডের মধ্যে এরকম কিছু জিনস থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস। আচ্ছা, তারপরে আর কি যে লেখা আছে দেখো, ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন দ্যাট দিস প্লাজমিড ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। ওগুলো ক্লাস 12 এ আছে, এই ক্লাসে নেই। আচ্ছা, তারপরে দেখো ইউক্যারিওটিকের সাথে প্রোক্যারিওটিকের কি আর ডিফারেন্স, যে ইউক্যারিওটিকের মধ্যে কোনো প্রোক্যারিওটিকের মধ্যে কোনো অর্গানেল থাকে না, মানে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে সেন্ট্রোজোম, এই ধরনের কোনো সেল অর্গানেল থাকবে না, যেটা ইউক্যারিওটিকের মধ্যে থাকে, এক্সেপ্ট এক্সেপ্ট রাইবোজোম। রাইবোজোম প্রোক্যারিওটিকেও পাওয়া যায়, ইউক্যারিওটিকেও পাওয়া যায়। রাইবোজোমের ফাংশন মনে আছে ক্লাস 9 এর পড়া? রাইবোজোম কি তৈরি করতে হেল্প করে? সেলের ভিতরে প্রোটিনস তৈরি করতে হেল্প করে। তো প্রোটিন হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেলেও লাগে, তাই ওদেরও রাইবোজোম থাকে, ইউক্যারিওটিক সেলেও লাগে, ওদেরও রাইবোজোম লাগে। কিন্তু প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম আর ইউক্যারিওটিক সেলের রাইবোজোম আলাদা। কঠিন লাগছে? লাগাটা দরকার, কারণ ক্লাস 11 বলছি এগুলা অনেক ইনফরমেশন আছে, অনেক মুখস্থ করতে হবে। আচ্ছা, আর কি থাকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে? প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিছু ইনক্লুশনস থাকে। ইনক্লুশন, ইনক্লুডেড। ধরে নাও একটা কনভারসেশন করছে তোমার বন্ধুরা, তুমি ওই কনভারসেশনের মধ্যে, তুমি ওদের কাছে গেলা, তোমাকে ওরা ওই কনভারসেশনে ইনক্লুড করে নিল।
ইনক্লুশন কথাটা মানে এটা একটা অ্যাডজেক্টিভ, সরি নাউন ইনক্লুশন, এটার অ্যাডজেক্টিভ বা ভার্ব হবে হচ্ছে ইনক্লুডেড। তো সেলের মধ্যে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিছু এক্সট্রা জিনিস ইনক্লুডেড থাকে, যেমন ফসফেট গ্র্যানিউলস, তারপরে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এগুলো কি স্টোরড ফুড। পরের দিকে আছে, আমি দেখিয়ে দেবো ইনক্লুশন বডিজ গুলো কি কি থাকে, ওগুলো আমি বলে বলে দেবো। এগুলো ছোট ছোট জিনিস প্রোক্যারিওটিক সেলের ভিতরে ভেসে বেড়ায় সাইটোপ্লাজমের মধ্যে, তো ওগুলাকে বলা হয় সেল ইনক্লুশনস। আর কি থাকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে? প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটা স্পেশাল অর্গান থাকে যেটা নাম হচ্ছে মেসোজোম। ধরে নাও এটা প্রোক্যারিওটিক সেলের সেল ওয়াল, এইটা মনে করো সেল মেমব্রেন। এই যে সেল মেমব্রেনটা ভিতরের দিকে এরকম ইনভ্যাজিনেটেড হয়ে যেটা তৈরি করলো, এটাকে মেসোজোম বলে। মেসোজোম যদি এই ফর্মে থাকে তাহলে এটাকে বলে ল্যামেলি। মেসোজোম যদি এই ফর্মে থাকে তাহলে বলে ভেসিকল। আর মেসোজোম যদি এই ফর্মে থাকে তাহলে বলে টিউবিউল। তিনটা ফর্মে মেসোজোম পাওয়া যেতে পারে: ল্যামেলি, ভেসিকল, টিউবিউল। ল্যামেলি মানে এরকম লেয়ার হয়ে থাকবে, এটাকে বলে ল্যামেলি। ল্যামেলি যদি এরকম ব্যাগের মতো থাকে তাহলে হচ্ছে ভেসিকল, আর যদি এরকম টিউবের মতো থাকে তাহলে বলে টিউবিউল। তিনটা ফর্মে মেসোজোম পাওয়া যেতে পারে প্রোক্যারিওটিক সেলের মধ্যে। A mesosome is nothing but invagination of the plasma membrane. সেল মেমব্রেনটাই ভিতরের দিকে ইনভ্যাজিনেট হয়ে এই মেসোজোম গুলো তৈরি করে। স্যার এই মেসোজোমের ফাংশন কি? দেখো, আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে না, কারণ এটা প্রোক্যারিওটিক সেল। মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলে থাকে। প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি গলগি বডির মতো এরকম অ্যাডভান্স সেল অর্গানেল থাকে? থাকে না। তাহলে এদের কাজগুলো কে করবে? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? ফুডকে ব্রেকডাউন করে এনার্জি প্রডিউস করা, পাওয়ার হাউস অফ দ্য সেল। গলগি বডির কাজ কি? সিক্রিশন করা, এনজাইম, প্রোটিন, লিপিডকে সিক্রিট করা। তো যদি প্রোক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই সেল অর্গানেল গুলো না থাকে, তাহলে এদের কাজগুলো কে করবে? এদের কাজগুলো করে এই যে মেসোজোম। মেসোজোম মেসোজোম হচ্ছে সিঙ্গেল একটা সেল অর্গানেল যে একাই সব কাজগুলো হ্যান্ডেল করে করে ফেলে। দেখো এখানে লেখা আছে ডিফারেন্সিয়েশন, মেসোজোম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওট, দে আর এসেনশিয়ালি ইনফোল্ডিংস অফ সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনটাই ভিতরের দিকে ফোল্ড হয়ে মেসোজোম তৈরি করে। মেসোজোমের ফাংশনস আমি বলে দিচ্ছি, যদি চাও তাহলে লিখে রাখতে পারো। মেসোজোমের কয়েকটা ফাংশনস আমি বলে দিচ্ছি। মানে বুকে হোক বা যেখানে হোক, মেসোজোমের ফাংশন হচ্ছে তোমার হুম, ও দাঁড়াও, হুম, বন্ধ, বুধবারে খুলবে। মেসোজোমের ফাংশন লিখে রাখতে পারো, এখানে ফাংশন লিখে রাখতে পারো, বা যেখানে হোক সেখানে লিখতে পারো যে ইট হেল্পস উইথ সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন। তারপরে লিখে রাখতে পারো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই দুটো ফাংশন লিখে রাখো। অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এগুলো কাজে মেসোজোম হেল্প করে। ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউশন, সেল ডিভিশন, এগুলোতেও হেল্প করে। ওই যে ফুডকে ব্রেক ডাউন করে এনার্জি প্রডিউস করা। নেক্সট, এবার আমরা চলে আসি হচ্ছে সেল এনভেলপ এন্ড ইটস মডিফিকেশন। এটা কিন্তু প্রোক্যারিওটিক সেলের আন্ডারেই। দেখো এনসিআরটি পড়াটাও কিন্তু একটা আর্ট। এই যে প্রোক্যারিওটিক সেলের পাশে কত নাম্বার ছিল? 8.4।
এবার হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে কত নাম্বার আছে? 8.4.1, মানে 8.4 এর আন্ডারে এটা সাব পয়েন্ট। হ্যাঁ, ডিএনএ ডিস্ট্রিবিউশন। সেল এনভেলপ মানে তার হলে 8.4 কি ছিল? প্রোক্যারিওটিক সেল। তার আন্ডারে সেল এনভেলপ এন্ড ইটস মডিফিকেশন, মানে প্রোক্যারিওটিক সেলের সেল এনভেলপ এন্ড মডিফিকেশনস। বলো, আমি অলরেডি বলে দিয়েছি যে প্রোক্যারিওটিক সেলের সেল ওয়ালটা কি দিয়ে তৈরি জানো? এই যে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সের পরে সব আউটার মোস্ট হচ্ছে সবার বাইরে থাকবে গ্লাইকোক্যালিক্স, তারপরে থাকবে হচ্ছে সেল ওয়াল, তারপরে থাকবে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তিনটা লেয়ার ওদের থাকে। তো প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু সবার মেন কাজ হচ্ছে ওরা অ্যাজ এ সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কাজ করে। মানে তিনটা লেয়ার সিঙ্গেল, মানে একসাথে প্রোটেকশনের কাজ করে, ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। দেখো, টার্ম গুলো একটু কঠিন কঠিন আছে, কিন্তু এইভাবেই পড়তে হবে কারণ এই লাইনগুলোই পরীক্ষায় দেবে। Bacteria can be classified into two groups on the basis of the differences in the cell envelope and the manner in which they respond to the staining procedure developed by সায়েন্টিস্টটার নাম কি বলেছিলাম? গ্রাম ভিজ। যদি গ্রাম স্টেইন বলে একটা কালার হয়, যদি কালারে রেসপন্স করে তাহলে গ্রাম পজিটিভ, যদি রেসপন্স না করে তাহলে গ্রাম নেগেটিভ। অত ডিটেইলে এনসিইআরটি তে লেখা নেই যত ডিটেইলে আমি বলছি। তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবা, তাহলে অনেক। তাছাড়া ভিডিও রেকর্ড করে নিচ্ছি, সেটাও হবে। এবার ওটা তো হয়ে গেল মানে কালারের বেসিসে, কিন্তু থিন না ঠিক তার উপরে বেস করে আবার দুই রকমের হয়। যদি লুজ শীট হয় মানে থিন হয় তাহলে হবে স্লাইম লেয়ার, আর যদি থিক অ্যান্ড টাফ হয় তাহলে বলে ক্যাপসুল। যেগুলা বললাম সেগুলোই লেখা আছে। এই সেল ওয়ালের ফাংশন কি? তোমার ব্যাকটেরিয়াকে প্রপার শেপ দেওয়া, তারপরে প্রোভাইড এ স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট টু প্রিভেন্ট দ্য ব্যাকটেরিয়াম ফ্রম বার্স্টিং অর কোল্যাপসিং। মানে সেল ওয়ালটা খুব টাফ হওয়াতে ভিতরে যদি জল যদি বেড়েও যায় ওয়াটার প্রেসারের জন্য সেলটা বার্স্টও হবে না, আর ওয়াটার যদি কোনো কারণে কমেও যায় সেলটা এরকম চুপসেও যাবে না। কোল্যাপস হওয়া মানে কি? চুপসে যাওয়া। বার্স্টও হবে না, কোল্যাপসও হবে না, সেল ওয়াল থাকার জন্য। তো সেল ওয়ালের পরে কি আছে? সেল ওয়ালের পরে আছে হচ্ছে সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, যেটা হচ্ছে তোমরা ছোটবেলায় পড়েছিলে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, মানে সবকিছুকে অ্যালাউ করে না। সেল মেমব্রেন দিয়ে সবকিছু এন্ট্রি বা এক্সিট হতে পারে না, সিলেক্টেড জিনিসই এন্ট্রি আর এক্সিট হতে পারে। যেমন আয়নসই শুধু ভিতরে ঢুকতে বা বেরোতে পারে, সেই জন্য সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তো এই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনটা কি কিসে হেল্প করে? ইন্টারঅ্যাক্ট উইথ দা আউটসাইড ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে এই সেল, মনে করো সেল ওয়াল, এই সেল মেমব্রেন দিয়েই আউটসাইড আর ইনসাইড, মানে আউটসাইড ওয়ার্ল্ড মানে কি এনভায়রনমেন্ট, যদি কোনো আয়নের দরকার পড়ে ওটা ভিতরে মনে করো বাইরে বেরিয়ে যাবে, বা কোনো আয়নকে ভিতরে ঢোকানোর হলে ধরো পটাশিয়াম আয়নকে ভিতরে ঢোকাতে হবে, ওটাকে ঢুকিয়ে নেবে। বাইরের সাথে ভিতরের ইন্টারাকশনটা এই প্লাজমা মেমব্রেনের থ্রুই হয়। আর তারপরে আমি তোমাদেরকে কি বললাম, এই যে সেল মেমব্রেন ইনফোল্ডিং হয়ে কি তৈরি হয়? মেসোজোম। মেসোজোম ইজ নাথিং বাট এক্সটেনশনস অফ প্লাজমা মেমব্রেন ইনটু দা সেল, ভিতরের দিকে এক্সটেন্ড হয়ে। এটা তিনটা ফর্মে পাওয়া যায়, কি কি বললাম? ভেসিকল, টিউবিউল আর ল্যামেলি। এটার ফাংশন কি ওটাও বলে দিয়েছি। দে হেল্প ইন সেল ওয়াল ফরমেশন। এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, মানে সরি ফাংশনস দেওয়া আছে, এখান থেকেও পড়বে। যে দে হেল্প ইন সেল ওয়াল তৈরি করতে হেল্প করে। একটা লিখে দিয়েছি, ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউশন টু ডটার সেলস, মানে ডিএনএ রেপ্লিকেট করে ডটার যখন সেল ডিভাইড করবে ডিএনএ নাম্বার ডবল করে দিয়ে দুটো ডটার সেলের মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দেয়, ওটা মেসোজোম করে। তারপরে কি বললাম? সেলুলার রেসপিরেশনে হেল্প করে, গলগি বডির মতো সিক্রিশনও করে। যেহেতু ওদের গলগি বডি নেই, মাইটোকন্ড্রিয়ার কাজটা মানে রেসপিরেশনের কাজটা মেসোজোম করে দেয়, গলগি বডির সিক্রিশনের কাজটাও মেসোজোম করে দেয়।
এগুলো কাজ করে। তাছাড়াও মনে করো প্লাজমা মেমব্রেনের ভেতরে এনজাইমেটিক কন্টেন্ট বাড়ানোর জন্য মেসোজোম থাকাতে সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড এনজাইমেটিক কন্টেন্ট। মেসোজোমের ভেতরে প্রচুর রেসপিরেশনের জন্য এনজাইম থাকে। তো এই এইখানে দেখো এই প্লাজমা মেমব্রেনটা এরকম মেসোজোম হয়ে থাকাতে, এরকম ভাবে মেসোজোম হয়ে থাকাতে এরিয়াটা অনেক বেড়ে গেল, এরিয়াটা অনেক বেড়ে গেল, তাহলে এখানকার এনজাইম গুলো ফুডের সাথে খুব ভালো করে রিয়াক্ট করতে পারবে। তো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মেসোজোমের ফাংশন। মেসোজোম ছাড়াও তোমার হচ্ছে আরো একটা এক্সটেনশন থাকতে পারে তোমার ইয়ের মধ্যে, সেল মেমব্রেনের এক্সটেনশন থাকতে পারে, এইরকম ভেসিকলের মতো এক্সটেনশন থাকতে পারে। এটা মেসোজোমের ভেসিকল না, এটা অন্য ভেসিকল, যার মধ্যে পিগমেন্ট থাকে, পিগমেন্ট, যার মধ্যে পিগমেন্ট থাকে, কালার থাকে। এই এই এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্রোম্যাটোফোর্স, ক্রোম্যাটোফোর্স বলে। পিগমেন্ট ফিল্ড ভেসিকলকে ক্রোম্যাটোফোর বলে। কাদের মধ্যে, কোন ধরনের ব্যাকটেরিয়াতে পাওয়া যায়? দেখো সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। স্যার এই পিগমেন্ট গুলো কি হতে পারে, কি পিগমেন্ট? ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ক্লোরোফিল, অথবা ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। ক্লোরোফিল বা ক্যারোটিনয়েড কি করে, যেই ব্যাকটেরিয়ার মধ্যে এই পিগমেন্ট ফিল্ড তোমার ক্রোম্যাটোফোর্স থাকে, তারা সানলাইটকে অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস করতে পারে। সেই ব্যাকটেরিয়াগুলো সব ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে। এক্সাম্পল বললাম কি, সায়ানো ব্যাকটেরিয়া। কি মনে থাকবে তো এগুলা ইনফরমেশন? সব ইনফরমেশন মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে প্রোক্যারিওটস হয়ে গেল। তারপরে চলে আসি, এগুলো বলে দিলাম। আচ্ছা, এবার চলে আসি যে কোন কোন ব্যাকটেরিয়া মোটাইল হয়, মানে মুভ করতে পারে, কোন কোন ব্যাকটেরিয়া নন মোটাইল হয়, মানে মুভ করতে পারে না। যেই ব্যাকটেরিয়া গুলো মোটাইল হয় তাদের এরকম ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকে যেটা দিয়ে ওরা হুইপিং করে করে সাঁতার কাটতে পারে। আর যাদের, যেই সব ব্যাকটেরিয়ার এরকম ফ্লাজেলা থাকে না, তারা নন মোটাইল হয়। দেখো দে filamentous extension from their cell wall called flagella। হুম। তো স্যার এই ফ্লাজেলা, ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার, এটা মনে করো ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল, এটা মনে করো সেল মেমব্রেন। তো ফ্লাজেলার তিনটা পার্ট থাকে, এই যে এইখানে একটা পার্ট থাকে, এইখানে একটা পার্ট থাকে, এইখানে একটা পার্ট থাকে, এইরকম তিনটা পার্ট থাকে। একদম ভিতরের যে পার্টটা, যেটা সেল ওয়ালের ভিতরে ঢুকে আছে, ওটার নাম হচ্ছে বেসাল বডি, এটার নাম হচ্ছে বেসাল বডি। যেই পার্টটা, এই যে পার্টটা এরকম চাকতির মতো, যে পার্টটা যেটা বেসাল বডির সাথে লেগে আছে, এটার নাম হচ্ছে হুক। আর বাইরের দিকে যে লম্বা এটা আছে, এটার নাম হচ্ছে ফিলামেন্ট। তিনটা পার্ট থাকে। আরে ও ছবিটা আমি উল্টা করে বুঝালাম তাই, আমি উল্টা করে বুঝালাম তাই। বা আমি যদি এটা বলতাম যে এটা ফিলামেন্ট, এটা হুক, এটা বেসাল বডি, তাহলে ঠিক হতো মনে হয়। আমি তো বললাম উল্টা করে। এটা উল্টা সোজা ব্যাপার না, তিনটা পার্ট থাকে, ফিলামেন্ট, হুক আর বেসাল বডি। বুঝলাম। হ্যাঁ। না না, এটা তোমার এই এই তোমার ফ্লাজেলার স্ট্রাকচার এই চ্যাপ্টারেই শেষের দিকে আছে, 9+2 অ্যারে আছে। আচ্ছা, তারপরে ফিলামেন্ট হচ্ছে লংগেস্ট পোর্শন এন্ড এক্সটেন্স ফ্রম দা সেল সারফেস টু আউটসাইড। এবার অনেক ব্যাকটেরিয়ার কি হয়, যে ফিলামেন্ট মানে সরি ফ্লাজেলা ছাড়াও, এটা তো আমি ফ্লাজেলা ড্র করলাম, ফ্লাজেলা ছাড়াও আরো দুই ধরনের এক্সটেনশন থাকতে পারে, ফিমব্রি আর পিলি। কি বললাম? ফিমব্রি আর পিলি, পিলি আর ফিমব্রি। তাহলে তোমার হচ্ছে ফ্লাজেলা হচ্ছে লংগেস্ট হবে, ফ্লাজেলা লংগেস্ট হবে, ফিমব্রি তার থেকে একটু ছোট হবে, ফিমব্রি তার থেকে একটু ছোট হবে, পিলি হচ্ছে সব থেকে স্মলেস্ট হবে। তিন রকমের এক্সটেনশন দেখতে পাওয়া যায়।
দেখো এখানে লেখা আছে যে বিসাইড ফ্লাজেলা পিলি অ্যান্ড ফিমব্রি আর অলসো সারফেস স্ট্রাকচারস অফ দ্য ব্যাকটেরিয়া বাট ডু নট প্লে এনি রোল ইন মোটিলিটি। মানে পিলি আর ফিমব্রির অন্য ফাংশন, ফ্লাজেলার ফাংশন মোটিলিটি প্রোভাইড করা মানে মুভমেন্ট, কিন্তু পিলি আর ফিমব্রির আলাদা ফাংশন আছে। দেখে নাও কি ফাংশন আছে। দেখো দ্য পিলি আর ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার মেড আপ অফ স্পেশাল প্রোটিন। পিলি যে প্রোটিনটা দিয়ে তৈরি সেই প্রোটিনটার নাম হচ্ছে পিলিন, PILLIN, পিলিন প্রোটিন দিয়ে তৈরি। আর ফিমব্রি ফ্লাজেলা যেরকম যেটা দিয়ে তৈরি ওরকম ফিমব্রিও তৈরি, মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। তো ফিমব্রি আর স্মল ব্রিসেল লাইক ফাইবার স্প্রাউটিং আউট অফ দ্য সেল ইন সাম ব্যাকটেরিয়া। এদের কাজ কি, পিলি আর ফিমব্রি দিয়ে ব্যাকটেরিয়া তার হোস্টের গায়ে লেগে থাকে। মনে করো ব্যাকটেরিয়া আমাদের হিউম্যানের বডির ভিতরে ঢুকে গেল, তাহলে হিউম্যানের ভিতরে ধরে নাও লাংস এর মধ্যে যদি ব্যাকটেরিয়া ঢোকে তাহলে লাংস এর সারফেসের সাথে আটকে থাকতে হেল্প করে পিলি আর ফিমব্রি। এটা একটা হলো। আরো একটা কাজ করে যে ইট সাম ব্যাকটেরিয়া দে আর অলসো নোন টু হেল্প ইন অ্যাটাচ টু দ্য ব্যাকটেরিয়া টু রক, পাথরের সাথে লেগে থাকতে হেল্প করে। মনে করো যদি স্রোতের মধ্যে থাকে, জলের স্রোত স্ট্রিম মানে কি, নদীর স্রোতের মধ্যে যদি থাকে তাহলে ওরা যাতে ভেসে না যায় তাই রকের সারফেসের সাথে আটকে থাকতে হেল্প করে। অলসো আমি কি বললাম, হোস্টেড টিস্যুর সাথেও আটকে থাকতে হেল্প করে। আরো এক ধরনের পিলি হয়, দেখো দুটো ব্যাকটেরিয়া যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে চায়, ব্যাকটেরিয়া তো জেনারেলি বাইনারি ফিশন করে দুটো ব্যাকটেরিয়া হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু ব্যাকটেরিয়া কখনো কখনো সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। তখন দুটো ব্যাকটেরিয়া এই পিলি দিয়ে নিজেদের সাথে এরকম ভাবে আগে অ্যাডহেয়ার হয়, তারপরে নিজেদের জেনেটিক মেটেরিয়াল এ একে দিয়ে দিবে বা এ একে দিয়ে দিবে জেনেটিক মেটেরিয়াল, মানে গ্যামেটের ট্রান্সফার, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মতো। ওগুলোকে আবার বলে সেক্সুয়াল পিলি, ওই পিলি গুলোকে। তো এগুলো হচ্ছে তোমার ফ্লাজেলা, পিলি এন্ড ফিমব্রি। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। প্রোক্যারিওটিক সেলের আমরা কি পড়লাম, গোটাটাই এনভেলপটা পড়লাম, মানে সেল ওয়াল, সেল মেমব্রেন, আর সেল ওয়ালের সাথে অ্যাটাচ সেল মেমব্রেনের থেকে এক্সটেনশন মেসোজোম, আর সেল ওয়াল থেকে এক্সটেনশন ফ্লাজেলা, পিলি এন্ড ফিমব্রি। হ্যাঁ, স্প্রাউটিং আউট অফ সেল। স্প্রাউটিং আউট অফ সেল মানে কি, মানে সেল থেকে বাইরে বের হয়ে আসে। খুব কঠিন ল্যাঙ্গুয়েজ না, মানেটা খুব সহজ, কিন্তু এরকম কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজে এনসিইআরটি ভরা। আচ্ছা, এবার কি আসবো, যে 8.4.2, তার মানে 8.4 কি ছিল, প্রোক্যারিওটিক। ওর আন্ডারে 0.2, মানে এবার প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম এন্ড ইনক্লুশন বডিজ আমরা করবো। প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে ফার্স্ট প্যারাটা, এখান থেকে এতটা। ইনক্লুশন বডি হচ্ছে সেকেন্ড প্যারাটা, এখান থেকে এতটা। তো এবার রাইবোজোম, দেখো আমি তোমাদেরকে জিনিসটা বলি। রাইবোজোমের জেনারেলি দুটো সাব ইউনিট হয়, একটা লার্জার সাব ইউনিট আর একটা হচ্ছে স্মলার সাব ইউনিট। লার্জার সাব ইউনিট লার্জ, আর একটা স্মল। মনে করো আহ কি হয় যে যখন রাইবোজোমের ফাংশন কি, রাইবোজোমের ফাংশন কি, বলো বলো, প্রোটিন তৈরি করা, তাই তো, প্রোটিন তৈরি করা, প্রোটিন সিনথেসিস। এবার যখন মনে করো সেলের মধ্যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করছে না, তখন এই লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট সেপারেট থাকে। লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট সেপারেট সেপারেট থাকে, কিন্তু প্রোটিন সিনথেসিস করার টাইমে এই লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট একসাথে চলে আসে। এই লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট একসাথে চলে আসে। তো এই লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট কে মেজার করা হয় এস দিয়ে। এস, এস মিন্স SVEDBERG, Vedberg's coefficient, ভেদভার্স কোএফিসিয়েন্ট। এস, এসটা এখানে সাইলেন্ট থাকে, ভেদবার্গের নামে এসটা সাইলেন্ট থাকে, কিন্তু ইউনিটটা হচ্ছে এস।
তো লার্জ সাব ইউনিট তোমার 50s হতে পারে বা 60s হতে পারে, স্মল সাব ইউনিট তোমার 30s হতে পারে বা 40s হতে পারে। ঠিক আছে, এবার দেখো 60s 40s এই সাব ইউনিট, 60s 40s এই সাব ইউনিট থাকে ইউক্যারিওটিকদের, যেটা আমরা পরে পড়বো ইউক্যারিওটিক সেলদের। ওদের ওদের হচ্ছে 60 আর 40 থাকে, কিন্তু প্রোক্যারিওটিকদের 50 আর 30 থাকে। প্রোক্যারিওটিকদের 50 আর 30 থাকে। আগে আমি সব বলে দিচ্ছি, ভেদভার কোএফিসিয়েন্ট কি না কি আমি সব বলে দিচ্ছি। আগে ইউনিটটা কার কত থাকে ওটা বুঝলা কিনা বলো। 50 30 থাকে হচ্ছে প্রোক্যারিওটিকদের, এখানে লেখা আছে কিন্তু 50s 30s। আর 60 40 থাকে হচ্ছে তোমার ইউক্যারিওটিকদের। ঠিক, এবারে এস জিনিসটা কি, ভেদভার কোএফিসিয়েন্ট জিনিসটা কি, মন দিয়ে শোনো। তুমি এখন 60 40 ব্যাপারটা ভুলে যাও, 60 40 মানে ইউক্যারিওটিকদের যেটা আছে ওটা না হয় ভুলে যাও, আর তুমি শুধু 50 30 দিয়েই বোঝো। আমি তিনটে সলিউশন বানালাম, আমি কি তিনটে সলিউশন বানালাম, 1 2 3। একটা সলিউশনে আমি নিলাম রাইবোজোমের লার্জ সাব ইউনিট গুলো। একটা সলিউশনে আমি নিলাম রাইবোজোমের স্মল সাব ইউনিট গুলো। আর আরেকটা সলিউশনে আমি নিলাম লার্জ আর স্মল একসাথে যখন লেগে আছে তখন সেই সাব ইউনিট গুলো, মানে একসাথে যখন আছে তখন। এবার তোমরা হচ্ছে সেন্ট্রিফিউগেশন মেশিনের নাম শুনেছো? সেন্ট্রিফিউগেশন মেশিন, সেন্ট্রিফিউগেশন, হ্যাঁ হ্যাঁ, ব্লাড সেলকে আর প্লাজমাকে আলাদা করে, এই যে এরকম একটা মেশিন হয় তোমার সেন্ট্রিফিউগেশন মেশিন। এই সেন্ট্রিফিউগেশন মেশিনের এই যে এই চেম্বার গুলোর মধ্যে বলছি, এই চেম্বারের মধ্যে তুমি হচ্ছে ওই টেস্ট টিউব গুলো রাখতে পারো। ওই টেস্ট টিউব গুলো ঢুকিয়ে দিলে যে তিনটা সলিউশন বানালে, ওই তিনটা সলিউশন এই তিনটা যে কোনো তিনটা ইয়ের মধ্যে চেম্বারে তুমি রেখে দেবে। রেখে দিয়ে লিডটাকে বন্ধ করে দিলে, বন্ধ করে তুমি এই মেশিনটাকে যদি চালু করো, তাহলে এই মেশিনটার ভেতরে একটা মোটর আছে, ওই মোটরটা প্রচন্ড স্পিডে রিভলভ করতে থাকে, প্রচন্ড স্পিডে ঘুরতে থাকে। রিভলভের ইউনিট হচ্ছে আরপিএম, রিভলিউশন পার মিনিট। তো সেন্ট্রিফিউগেশন মেশিনে ওটা কন্ট্রোল করা যায়, 10,000 আরপিএম, মানে 1 মিনিটে 10,000 বার ঘুরবে। 10,000 আরপিএম, 1 লাখ আরপিএম, মানে 1 মিনিটে 1 লাখ বার রিভলভ করবে। তো যদি এরকম সেন্ট্রিফিউগেশন মেশিনের মধ্যে এই তিনটা সলিউশনকে যদি তুমি রিভলভ করাও সার্টেন আরপিএম এ, ধরো 10,000 আরপিএম, আমি এক্সাক্ট কত আরপিএম এ ঘোরাতে হয় আমার মনে পড়ছে না, মনে করো সার্টেন আরপিএম এ তুমি যদি ঘোরাও, এবার একটা সলিউশনের কটা পার্ট হয়, সলিউশনের কটা পার্ট হয়, সলিউশন কি কি দিয়ে তৈরি, সলিউশনের ফ্লুইড পার্টটাকে কি বলে বলো, সল সলভেন্ট। আর সলিউশনের তোমার সলিড পার্টটাকে কি বলে, সলিউট, হ্যাঁ কি না? তো আমি বলতে পারি এখানে রাইবোজোম গুলো হচ্ছে সলিউট, আর ওটাকে যে সলিউশনের ইয়ের মধ্যে রাখা আছে ওটা হচ্ছে সলভেন্ট। তো যখনই আরপিএম এ, মানে সেন্ট্রিফিউগেশন মেশিনের মধ্যে যখন ওটাকে প্রচন্ড স্পিডে ঘোরানো হবে, তখন সলভেন্ট আর সলিউট সেপারেট হয়ে যায়। সেন্ট্রিফিউগেশন মেশিনের কাজ তুমি জিজ্ঞাসা করলে না, সেন্ট্রিফিউগেশন মেশিনের কাজ হচ্ছে সলিউশন থেকে সলিউটকে আলাদা করা। বুঝতে পারলা? যেমন ব্লাডের মধ্যে আরবিসি হচ্ছে সলিউট, তো তুমি যদি সার্টেন আরপিএম এ ঘোরাও আরবিসি প্লাজমা থেকে সেপারেট হয়ে যাবে। এটা অনেক রকমের সেপারেট করছি কেন শোনো। এবার দেখো যদি আমি এটাকে সেপারেট করি, সেপারেট করলে কি হবে, যে এই রাইবোসোম মানে সলিউট গুলো সেপারেট হয়ে নিচের দিকে প্রেসিপিটেট হবে, নিচের দিকে প্রেসিপিটেট হয়ে নিচের দিকে জমা হবে। যেমন ব্লাডকে যদি আমি সেন্ট্রিফিউগেশন করি, তাহলে ব্লাডের আরবিসি গুলো নিচের দিকে চলে আসে, একটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন আগে। হ্যাঁ, উপরের দিকে ইয়েলো কালারের প্লাজমাটা থেকে যায়, নিচের দিকে রেড কালারের কর্পাসেলস গুলো জমা হয়ে যায়।
মানে সলভেন্ট আর সলিউট আলাদা হয়ে যাবে। সেম এখানেও হবে। এবার এই প্রেসিপিটেট হওয়ার একটা রেট আছে, ওইটা হচ্ছে এস। কতটা স্পিডে প্রেসিপিটেট হচ্ছে ওইটা, ওই ইউনিটটা হচ্ছে এস। তো রাইবোজোমের বড় সাব ইউনিট গুলো 50 এস স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হয়। এখানে এস মানে সেকেন্ড না, কিন্তু এস মানে ভেদবার্গ কোএফিসিয়েন্ট, এখানে লগ ফগ অনেক কিছু আছে, আমি মোট ইয়েতে যাচ্ছি না। এবার স্মলার সাব ইউনিট গুলোকে করলে ওরাও নিচের দিকে প্রেসিপিটেট হবে। ওরা কতটা স্পিডে প্রেসিপিটেট হবে? 30 এস স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হবে। কিন্তু যখন ওরা একসাথে লেগে আছে তখন যদি ওদেরকে প্রেসিপিটেট করা হয়, তখন 70 এস স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হবে। স্যার এটা আবার কেমন হিসাব? যদি আলাদা আলাদা ভাবে করি তাহলে 50 আর 30, তাহলে হিসাব মতো একসাথে করলে 50 + 30 হিসাব মতো কত এস এ নিচে আসার কথা? 50 + 30 80 এস স্পিডে নিচে আসার কথা। কিন্তু 80 এস স্পিডে নিচে না এসে 70 এস স্পিডে কেন নিচে আসছে? কারণ 50 আর 30 তো একসাথে লেগে আছে। এবার হিসাব মতো 50 + 30 80 হওয়ার কথা, কিন্তু 50 + 30 70 কেন হয়? বায়োলজিতে এটা পসিবল, 50 + 30 = 70। হিসাবটা কি? যখন এই যে দেখো, ধরে নাও এটা লার্জ, এটা মনে করো লার্জ সাব ইউনিট, এটা মনে করো লার্জ সাব ইউনিট, এটা মনে করো স্মল সাব ইউনিট। লার্জ সাব ইউনিট 50 এর স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হলো, স্মল সাব ইউনিট হচ্ছে 30 এর স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হলো। এবার এটার সারফেস এরিয়া আছে, তো এটার সারফেস এরিয়া আছে, এটারও সারফেস এরিয়া আছে। এই কতটা স্পিডে নিচের দিকে প্রেসিপিটেট হবে সেটা সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে। কিন্তু যখন লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট যখন লেগে থাকে, তখন দেখো তো এই সারফেসটা ব্লক হয়ে গেল না? যেই সারফেস দিয়ে লেগে আছে ওই সারফেসটা তো ব্লক হয়ে গেল। তাহলে ওভারঅল সারফেস এরিয়া কি 50 + 30 হলো? না, 50 + 30 মাইনাস যেটা ব্লক হয়ে গেল, ধরো -10, 70। বুঝলো? ওভারঅল সারফেস এরিয়া কিন্তু গোটাটা হচ্ছে না, ওভারঅল সারফেস এরিয়া কিন্তু কমে যাচ্ছে, যেহেতু একটু সারফেস এরিয়া ব্লক হয়ে যাচ্ছে। সেই জন্য প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোসোম গুলো হচ্ছে তোমার, মানে একসাথে যদি থাকে, হ্যাঁ, একসাথে থাকলে 70 এস, যদি আলাদা আলাদা থাকে তাহলে লার্জ সাব ইউনিট 50 এস, বড় সাব ইউনিট 30 এস। সিমিলারলি ইউক্যারিওটিকের ক্ষেত্রে 60 আর 40, কিন্তু ওটা যখন একসাথে থাকে তখন ওটা হয়ে যায় আবার 80 এস। হ্যাঁ, না, 60 আর 40, 50 + 30 80 না হয়ে হয়ে গেল 70 এস, আর 60 আর 40 100 না হয়ে গেল 80 এস। দুটারই সেম রিজন, যেহেতু ব্লক হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে যে ইউনিটস হুইচ হোয়েন প্রেজেন্ট টুগেদার ফর্ম 70 এস। এটা আবার কি করে পসিবল? 50 + 30 70, এইটাই হচ্ছে কারণ। কি বুঝতে পারলাম? এগুলো আসবে না, আমি বললাম। তা এনসিইআরটি থেকেই কোশ্চেন পাওয়া, আর না পারলে এখন বানায় বানায় লিখতে হবে। ভেদবার কোএফিসিয়েন্ট মানে অনেক বড় ব্যাপার। আমি যেটা তোমাদেরকে বললাম কি না, ভেদবার কোএফিসিয়েন্ট, যে সেন্ট্রিফিউগেশন হেন তেন সারফেস এরিয়া, এগুলো অনেক বড় ব্যাপার, সায়েন্টিস্ট লেভেলের কথাবার্তা বলবো, রিসার্চ লেভেলের কথাবার্তা। আচ্ছা, ব্যাকটেরিয়ার মধ্যে অনেক সময় কি হয় যে দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের ডিএনএ আর এক ধরনের আরএনএ থাকে। এই আরএনএটার নাম হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। ক্লাস 12-এ পড়বা ডিটেইলে, বা এই চ্যাপ্টারে একটু পরের দিকে বলে দিব, বায়োমলিকিউলস চ্যাপ্টারে একটু পরের দিকে বলে দিব। এক ধরনের আরএনএ থাকে, এমআরএনএ। তো রাইবোজোম যখন প্রোটিন বানায় তখন রাইবোজোমের লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট এই এমআরএনএ এর গায়ে লেগে যায়। তারপরে এমআরএনএ এর মধ্যে হচ্ছে কি বলতো, মেসেজ থাকে, কোড থাকে, যে কোন প্রোটিন বানাতে হবে। সেই কোড অনুযায়ী রাইবোসোম প্রোটিন বানায়। কি বললাম আবার শোনো, এমআরএনএ মানে হচ্ছে এম ফর মেসেঞ্জার আরএনএ, MESSENGER, মেসেঞ্জার আরএনএ। ওর মধ্যে মেসেজ আসে। মেসেজ কিসের মেসেজ? যে প্রোটিন কিভাবে তৈরি করতে হবে তার মেসেজ। ওই প্রোটিনটা তৈরি হওয়ার উপরেই ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে,
যেমন মনে করো, ধরে নাও তোমার হাইট কতটা হবে সেটা ডিপেন্ড করে তোমার গ্রোথ হরমোনের প্রোটিনের স্ট্রাকচারের উপরে। গ্রোথ হরমোন হাইটকে ডিফাইন করে। এবার গ্রোথ হরমোনটা কিরকম হবে ওটার মেসেজটা থাকে এমআরএন এর মধ্যে। এমআরএন এর মধ্যে মেসেজটা কোথা থেকে আসলো? ডিএনএ এর জিন থেকে। বুঝলা? ডিএনএ এর ডিএনএ এর জিনের মধ্যে ইনফরমেশন আছে আমরা জানি। ওই ইনফরমেশনটা প্রথমে আসে এমআরএনএ এর মধ্যে। আর এমআরএনএ আর রাইবোজোম, এমআরএনএ আর রাইবোজোম মিলে বানায় হচ্ছে প্রোটিন। আর এই প্রোটিন গুলোই বানায় হচ্ছে আমাদের বডির এনজাইম, হরমোন, যেই জিনিসগুলো আমাদের বডির ক্যারেক্টারিস্টিক্স কে ডিফাইন করে। ধরো নাও গ্রোথ হরমোন, ধরো নাও গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন, যা প্রত্যেকের গ্রোথ হরমোন আলাদা আলাদা, তাই হাইটও আলাদা আলাদা। কেন গ্রোথ হরমোন সবার আলাদা আলাদা? কারণ তাদের প্রোটিনের স্ট্রাকচার আলাদা। কেন প্রোটিনের স্ট্রাকচার আলাদা? এমআরএনএ এর মধ্যে ইনফরমেশন আলাদা আলাদা। এমআরএনএ এর মধ্যে ইনফরমেশন আলাদা কেন? কারণ সবার জিন আলাদা আলাদা। ব্যাপারটা বুঝলা? এটা ক্লাস 12-এ আছে। এই গোটা প্রসেসটাকে বলে সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হওয়ার এই প্রসেসটাকে বলে সেন্ট্রাল ডগমা। তো এটা বড় হচ্ছে। কি বললাম তুমি, ফ্যান? বললাম ফোনটা ফেলো। হ্যাঁ, ফোনটা ফেলতে বলছিলাম। ফোনটা ফেলে দিব? এবার এই সেম প্রসেস, মন দিয়ে শোনো, এই সেম প্রসেস প্রোক্যারিওটস এর মধ্যেও হয়। ওদের মধ্যেও কিন্তু সেন্ট্রাল ডগমা হয়, মানে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তো প্রোটিন বানাতে হেল্প করে এমআরএনএ আর রাইবোজোম। তো যখন এমআরএনএ এর উপরে রাইবোজোম গুলো আসে, এই এমআরএনএ রাইবোজোম কি করে, এমআরএনএ এর মধ্যে যে মেসেজটা আছে ওটাকে রিড করে, রিড করে প্রোটিন বানায়। কিন্তু যখন এমআরএনএ এর উপরে একটা না অনেকগুলো রাইবোজোম যখন একসাথে লাগে, তখন ওটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম অর পলিজোম। পলিরাইবোজোম অর পলিজোম। এটা শুধু প্রোক্যারিওটস এর মধ্যেই এই ঘটনাটা দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটস এর মধ্যে এটা হয় না। ইউক্যারিওটস এ একটা এমআরএনএ তে একটাই রাইবোজোম লাগে। প্রোক্যারিওটস এ একটা এমআরএনএ তে অনেকগুলো রাইবোজোম লাগতে পারে। তো যদি অনেকগুলো রাইবোজোম লাগে তাহলে বলে পলিরাইবোজোম অর পলিজোম। দেখো লেখা আছে যে several ribosomes may attach to a single mRNA and form a chain called polyribosome. The ribosome of a polysome translate mRNA into, এই তো দেখো কি লেখা আছে, mRNA into proteins। ট্রান্সলেট করে মানে mRNA এর মেসেজটাকে ট্রান্সলেট করে প্রোটিনে। আর ওই প্রোটিন গুলোই কিন্তু আমাদের ক্যারেক্টার বা অর্গানিজমের ক্যারেক্টারকে ডিফাইন করে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে ইনক্লুশন বডিজ। আমি তোমাদেরকে ইনক্লুডেড মানে কনভারসেশন যে করে একটা এক্সাম্পল দিয়ে বললাম। মানে সেলের মধ্যে ওই আগের যতগুলো পড়লে ওগুলো ছাড়াও আরো অনেক কিছু ইনক্লুডেড থাকে। এই ইনক্লুশন বডিজ গুলো সেলের মধ্যে ঘুরে বেড়ায়। এগুলো মেইনলি স্টোরিং পারপাসে কাজে লাগে। কি কি স্টোর থাকে? ফসফেট গ্র্যানিউল, তারপর হচ্ছে সায়ানোফাইসিন গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল, এগুলো থাকে। স্যার সায়ানোফাইসিন গ্র্যানিউল আবার কি? সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের সায়ানো পলিস্যাকারাইড অর সায়ানো স্টার্চ দেখতে পাওয়া যায়। স্টার্চ, স্টার্চ মানে স্টোরড ফুড। সায়ানো থাইসিন মানে হচ্ছে স্টার্চেরই একটা ফর্ম। এটা সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া গ্লাইকোজেন ফর্মেও ফুডকে স্টোর করে রাখতে পারে। আচ্ছা, এছাড়া ফসফেট গ্র্যানিউলও এরকম ইনক্লুশন বডির মধ্যে থাকতে পারে। কি? সায়ানো স্টার্চ, সায়ানোফাইসিন মানে হচ্ছে স্টার্চেরই একটা ফর্ম। এছাড়া দেখো, গ্যাস ভ্যাকিউল থাকতে পারে, ছোট ছোট গ্যাস ভ্যাকিউল। ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন আর পার্পেল আর গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে গ্যাস ভ্যাকিউলও থাকে। প্রোক্যারিওটিক সেল শেষ। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ক্লাস 11 12 এর পড়া এত হিউজ, যদি মন দিয়ে না শোনো, যদি শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাও, তাহলে কিন্তু পরে বাড়িতে কিছুই বুঝতে পারবো না। নাথিং, কি হাবি জাবি সায়েন্সই ছাড়িয়ে দেবো এরকম আসবে। এরকম কিন্তু ফিলিং আসবে কিন্তু। Physics যখন পড়ছিলাম তখন তো তখন খুব ব্যাপার ছিল, কিছুই বুঝতে পারছি না। না, আমার হয়নি। আমি ভাই
আমি বেবি স্টুডেন্ট। ওটাই তো, নিজের নিজের বলে নিজের চাই না বলে সেলফ ও আচ্ছা। হ্যাঁ, ওই অরূপ স্যার 11 পড়াচ্ছে কিন্তু। হুম হুম। দেবাশিস স্যার। না, ওরা অল্টারনেট করে। আচ্ছা, তাহলে চলো এবার আমি আরো একটু ক্যারি দেখাই, কত জানি দেখাতে হবে না। ইউক্যারিওটিক সেলস। আস্তে আস্তে বলার টাইম নাই, কি বলো, ঠিক করে বসো। ইউক্যারিওটিক সেল এর আন্ডারে প্রোটিস্টরা পড়ে। প্রোটিস্ট মানে হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক সেল, এক্সাম্পল অ্যামিবা। অ্যামিবা কিন্তু ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক, নতুন টাইপের সেল। নাম্বার আসতে ডিস্টার্ব করো না। প্ল্যান্ট সেল ইউক্যারিওটিক এর আন্ডারে পড়ে, অ্যানিমাল সেল ইউক্যারিওটিক এর আন্ডারে পড়ে, ফাঙ্গি ইউক্যারিওটিক এর আন্ডারে পড়ে। এদের প্রত্যেকের কমন ফিচার হচ্ছে সেল ওয়ালস থাকুক চাই না থাকুক, সেল মেমব্রেন তো থাকবে, সেল মেমব্রেন তো থাকবেই। ধরে নাও সেল ওয়াল আছে, সাপোজ সেল ওয়াল আমি বলেই দিই, সেল ওয়াল আছে, সেল মেমব্রেন তো থাকবেই। এদের মেন ফিচার হচ্ছে ভেতরে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে। আনলাইক প্রোক্যারিওটস, প্রোক্যারিওটস এর নিউক্লিয়াস থাকে না, ওদের নেকেড ডিএনএ থাকে যেটাকে নিউক্লিওয়েড বলে। ওদের নিউক্লিয়াস থাকে, তার ভেতরে নিউক্লিওলাস থাকে, যার ভেতরে ডিএনএ টা থাকবে। দ্যাট মিন্স দেয়ার জেনেটিক মেটেরিয়াল ইজ সারাউন্ডেড বাই নিউক্লিয়াস। কমপ্লিট নিউক্লিয়াস ওদের থাকবে, এক নাম্বার। দুই নাম্বার কি, ওদের membrane bound cell organelles such as endoplasmic reticulum, golgi body, mitochondria, plastid, এই মেমব্রেন দিয়ে ঢাকা যেই সেল অর্গানেল গুলো হয় সেগুলো কিন্তু ওদের মধ্যে থাকবে। প্রোক্যারিওটিক সেলে কিন্তু এগুলো থাকে না। প্রোক্যারিওটিক সেলের এদের সবার কাজ কে করে বলো তো? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এদের সবার কাজ কে করে? প্রোক্যারিওটিক সেল, মেসোজোম। যাক, শুনেছো তাহলে। এবার চলে আসা হচ্ছে, তো এদের ভেতরে এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজেশন অফ সাইটোপ্লাজম দেখতে পাওয়া যায়। এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজেশন মানে হচ্ছে, যদি আমি এই দিকে দেখো, ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটা এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেছে, মনে আছে ক্লাস 9 এর পড়া? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর বাইরের দিকে মনে করো সাইটোপ্লাজম আছে। তাহলে সাইটোপ্লাজমটা একটা কম্পার্টমেন্ট, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরটা হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট। এরকম এটাকে বলা হয়েছে কম্পার্টমেন্টালাইজেশন, এইরকম ওয়ার্ড এনসিইআরটি তে থাকে। The extensive compartmentalization of cytoplasm through the presence of membrane bound organelles, যেরকম একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলের এক্সাম্পল দিয়ে বুঝালাম কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের কম্পার্টমেন্ট, বাইরের কম্পার্টমেন্ট। গলগি বডির ভিতরের কম্পার্টমেন্ট, বাইরের কম্পার্টমেন্ট। মাইটোকন্ড্রিয়ার ভিতরের কম্পার্টমেন্ট, বাইরের কম্পার্টমেন্ট, এইরকম কম্পার্টমেন্টালাইজেশন এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর একটা কি, এদের প্রপার অর্গানাইজড নিউক্লিয়াস থাকবে। মানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস যে রাইবোজোম বানাবে, নিউক্লিওলাস, তার ভিতরে নিউক্লিওপ্লাজম যে সাইটোপ্লাজমের মতনই ফ্লুইড থাকে, নিউক্লিওপ্লাজম, তার ভিতরে থাকবে হচ্ছে ক্রোমাটিন মেটেরিয়াল মানে ডিএনএ। এরকম কমপ্লিট নিউক্লিয়াস এদের থাকে। তার মানে এদের নিউক্লিয়াসের এনভেলপ থাকে। ইন অ্যাডিশন, এদের মধ্যে মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে আরো কিছু এক্সট্রা জিনিস থাকে, যেমন এদের মধ্যে এরকম এরকম টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটা স্কেলিটনের মতো সেলকে শেপ দেয়। এদেরকে বলা হয় সাইটোস্কেলিটন। এই সাইটোস্কেলিটন, এই যে কমপ্লেক্স লোকোমোটরি এন্ড সাইটোস্কেলিটাল স্ট্রাকচারস অনেক সময় এই সেলগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এগুলোর নাম কি বললাম? এগুলোর নাম আমি তোমাদেরকে পড়াবো, এই চ্যাপ্টারেই আছে, বলে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল বলা হয় এগুলোকে। লোকোমোটরি মানে এই যে যেমন ধরো
অ্যামিবা। অ্যামিবা কিভাবে চলে? এই যে এটাকে কি ফর্ম করলো বলো? সিউডোপোডিয়া, তাই কি না? PSEUDOPODIA, সিউডোপোডিয়া। এবার সিউডোপোডিয়ার ভিতরে কি আছে তোমার নলেজে কি জানো তুমি? সিউডোপোডিয়ার ভেতরে কি আছে বলো? সাইটোপ্লাজম আছে। কিন্তু অনলি সাইটোপ্লাজম ইজ নট এনাফ টু মেক দি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আরো স্টেবিলিটি দেওয়ার জন্য এর ভিতরে মাইক্রোটিউবিউলও থাকে স্কেলিটনের মতো, যেরকম মানুষের বডির ভিতরে হাড্ডি থাকে, ওটা মানুষের বডিকে শেপ দেয়, সেরকম সিউডোপোডিয়ার ভিতরেও এরকম তোমার সাইটোস্কেলিটন মানে মাইক্রোটিউবিউল থাকে। আর সিউডোপোডিয়া দিয়েও কি করে? লোকোমোশন করে। তাই লেখা আছে লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলিটাল স্ট্রাকচারস। বুঝলাম? দেয়ার জেনেটিক মেটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম। তোমরা সবাই জানো ক্রোমোজোম কি, আরো ডিটেইলে নিউক্লিয়াসটা যখন পড়াবো তখন দেখাবো। হুম, আচ্ছা। এবার একটা কথা লেখা আছে, অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল আবার কিন্তু আলাদা হয়। যে প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল থাকে, প্লাস্টিড থাকে, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, যেগুলো অ্যানিমাল সেলে অ্যাবসেন্ট। আবার অ্যানিমাল সেলের মধ্যে সেন্ট্রিওল থাকে, যেটা আবার প্ল্যান্ট সেলে অ্যাবসেন্ট। সেন্ট্রিওল, এই যে অ্যানিমাল সেলে এরকম স্টার শেপড একটা সেল অর্গানেল দেখতে পাওয়া যায়, মনে আছে? যেটা সেল ডিভিশনের সময় কি বানায় বলতো? না, সেল ডিভিশন এটা গোটাটার নাম সেন্ট্রোজোম, এগুলাকে সেন্ট্রিওল বলে। সেল ডিভিশনের সময় এই যে এটা কি বানায়, যেখানে ক্রোমোজোম গুলো এরকম ভাবে লেগে থাকে, বলতো এই স্ট্রাকচারটার নাম কি? না, এইটার নাম হ্যাঁ, এটার নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। এইটার নাম স্পিন্ডল ফাইবার, যেটা সিস্টার ক্রোমাটিড কে ডিভাইড করে, তাই কি না? তো ব্যাপারটা হচ্ছে যে এটা আবার অ্যানিমাল সেলে থাকে, সেন্ট্রিওলটা অ্যানিমাল সেলে থাকে, প্ল্যান্ট সেলে থাকে না। তো প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলেরও কিন্তু ডিফারেন্সেস আছে। তো দেখো এখানে একটা টিপিক্যাল প্ল্যান্ট সেলের স্ট্রাকচার দেওয়া আছে, আর একটা টিপিক্যাল অ্যানিমাল সেলের স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচার গুলো একটু ভালো করে দেখে রাখবে। না না, যেটা আসে না সেটা আমি বলবো না। তো একটা আমি আগে বেসিক একটা ইউক্যারিওটিক সেলের একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। দেখো ইউক্যারিওটিক সেলকে আমি দুটো পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে এনভেলপ সেল এনভেলপ, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। সেল এনভেলপ প্ল্যান্ট সেল হয় যদি প্ল্যান্ট সেল হয়, তাহলে সেল ওয়াল থাকবে প্লাস সেল কি বলো মেমব্রেন থাকবে, ঠিক। কিন্তু যদি অ্যানিমাল সেল হয়, তাহলে কি সেল ওয়াল থাকবে? শুধু সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন থাকবে। হলো, বুঝলাম। এবার প্রোটোপ্লাজম ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট। ওয়ান ইজ সাইটোপ্লাজম, another one is নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একসাথে প্রোটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমকে আবার দুটো পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ওর ফ্লুইড পার্টটাকে বলে সাইটোসল। আর হচ্ছে গ্র্যানিউলার পার্ট যেগুলোকে বলা হয় সেল অর্গানেলস। কি বুঝলা? তো মনে করো এটা সেল মেমব্রেন, তার ভিতরে নিউক্লিয়াস আছে আর সাইটোপ্লাজম আছে, মানে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজমের ফ্লুইড পার্টটা হচ্ছে সাইটোসল, ওর মধ্যে ভেসে থাকা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো হচ্ছে গ্র্যানিউলার পার্ট মানে সেল অর্গানেলস। এবার সেল অর্গানেলস আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড, মানে মেমব্রেন দিয়ে ঘেরা, মেমব্রেন বাউন্ড। আর একটা হয় হচ্ছে উইদাউট মেমব্রেন। এবার উইদাউট মেমব্রেন সেল অর্গানেল কোনগুলো? একটা এক্সাম্পল দাও যেটার কোনো মেমব্রেন নেই, যেটা প্রোক্যারিওট ইউক্যারিওট সবার থাকে। বলতে পারলাম না। রাইবোজোম, যার কোনো মেমব্রেন নেই। আর একটা হচ্ছে সেন্ট্রোজোম, এটারও কোনো মেমব্রেন নেই।
আর একটা হচ্ছে ওই যে মাইক্রো টিউবিউল বললাম না, মাইক্রো টিউবিউল এগুলোরও কোনো মেমব্রেন নেই। আস্তে। কিন্তু মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলকে আবার দুটো পার্টে ডিভাইড করা যায়। তোমার ডাবল মেমব্রেন আর একটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। সিঙ্গেল মেমব্রেন সিঙ্গেল মেমব্রেন যেরকম হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এটা সিঙ্গেল মেমব্রেন। তারপরে হচ্ছে গলগি বডি, এটা সিঙ্গেল মেমব্রেন। ডাবল মেমব্রেন কোন কোন সেল অর্গানেলের দুটো মেমব্রেন থাকে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডাবল মেমব্রেন। তারপর হচ্ছে প্লাস্টিড, ডাবল মেমব্রেন। এগুলো হচ্ছে ডাবল মেমব্রেন থাকে। তারপরে আর কি আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি আর রাইবোসোম তো হয়ে গেলো উইদাউট মেমব্রেন। এই তো, এগুলো হচ্ছে ইউক্যারিওট। মানে ইউক্যারিওটিক সেলকে যদি আমি, মানে ওগুলোকে প্রপার পার্টে যদি আমি ডিভাইড করি তাহলে এগুলো আমরা করতে পারবো। বুঝলাম কথাটা? ও, সিঙ্গেল মেমব্রেন আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। লাইসোজোম মনে আছে? ডাইজেস্টিভ ব্যাগ আর সুইসাইড ব্যাগ, ওটারও তোমার হচ্ছে সিঙ্গেল মেমব্রেন, লাইসোজোম। আর ডাবল মেমব্রেন তো বলেই দিলাম, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। ঠিক আছে। হুম। Second করবো। হুম। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জিবি মানে গলগি বডি, আর লাইসোজোম আমি শর্টে লিখেছি। এছাড়াও ইনক্লুশন বডিজ থাকে, ওই যে ফসফেট গ্র্যানিউল ফ্যানিউল, ওগুলা পরে বলে দেবো। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি এই যে এত অবধি হয়েছে, এটা এত অবধি পড়া দেওয়া থাকলো, সেল মেমব্রেনের আগে অবধি পড়া দেওয়া থাকলো। কি কি দেখাবো? ও, চারটা। সেল মেমব্রেন, সেল ওয়াল। আচ্ছা শোনো, আহ তোমাদের একটা এক্সট্রা ডেট দিচ্ছি আমি, মানডে। মানডে ধরো 10টা সকাল। হ্যাঁ, হবে নাকি কেউ এক্সট্রা ডেট দিয়ে দিয়েছে? এলওসি দেরি আছে, জুন জুলাই মাসে মনে হয়। আমি তো জানি না তাহলে।